হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেই ক্লাসটা করব ইকোনমিক্সের, সেখানে তোমরা যেমনটা দেখে এসছো যে আমরা ভারতীয় ইকোনমিক্সের উপরে সকল পরীক্ষার ভিত্তিতে প্রিভিয়াস ইয়ারকে প্রশ্নগুলোকে অ্যানালিসিস করে যেই প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন, সেইটা এবং তার সঙ্গে তার ইনফরমেশন রিলেটেড যা যা থাকবে সেগুলো আলোচনা করব। সুতরাং এই ক্লাসটা তোমাদের জন্য একটা মাস্টার ক্লাস হতে চলেছে। যেই মাস্টার ক্লাসটা তোমরা যদি একবার করে ফেলো, তাহলে হয়তো ইকোনমিক্সের ওপরে তোমাদের সমস্ত রকমের কনফিউশন ডাউট সব কেটে যাবে। ঠিক আছে, তো চলো, যার যেখানে সমস্যা হবে অবশ্যই জানাবে। প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নে এখানে বলছে যে র্যাপিড ইন্টিগ্রেশন বিটুইন কান্ট্রিজ ইজ নোন অ্যাজ, দেশগুলোর মধ্যে দ্রুত একীকরণকে কি বলা হয়? গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, মডার্নাইজেশন আর প্রাইভেটাইজেশন। দেখো, এইটার অ্যান্সারে আসার আগে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলবো। এলপিজি এটার ফুল ফর্ম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। মানে কি? লিবারালাইজেশন মানে হচ্ছে লিবারাল করে দেওয়া, খুব বেশি রেড টেপিজম না করা, কোম্পানিগুলোকে সহজেই লাইসেন্স দিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে লিবারালাইজেশন। প্রাইভেটাইজেশন মানে কি? প্রাইভেট কোম্পানিগুলোকে অ্যালাউ করা বেশি করে। গ্লোবালাইজেশন মানে বিদেশি কোম্পানিগুলোকে বা বিদেশের সঙ্গে কোলাবোরেশন করা। তো এখানে যেটা বলা হচ্ছে বিদেশে দ্রুত ইন্টিগ্রেশন বিটুইন কান্ট্রিজ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন বলা হয়। এবং এইটা কবে হয়েছিল? 1992-তে। এবং এইটা যখন হয়েছিল তখন ফিনান্স মিনিস্টার ছিল আমাদের ডক্টর মনমোহন সিং, আর প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে আমাদের কি বলে, পিভি নরসিমহা রাও। তো এদের দুজনের নামও তোমাদের জেনে রাখা দরকার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জাতীয় আয় অনুমোদনের একটি পদ্ধতি নয়? জাতীয় আয় ক্যালকুলেশনে 3টে পদ্ধতি হয়, এর মধ্যে 4টের মধ্যে 3টে কারেক্ট, একটা ভুল। ঠিক আছে, যদি তোমরা একটু ক্যালকুলেট করে থাকো বা জেনে থাকো তাহলে জানবে। একটা হয় এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি, আমাদের দেশে টোটাল কত খরচা হচ্ছে সেই হিসাবটাকে একীকরণ করে আমাদের একটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হয়, সেটাকে বলে এক্সপেন্ডিচার মেথড ফলো করে। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথড মানে কি? প্রোডাক্ট মেথড মানে যেখানে প্রোডাক্টগুলো যা যা উৎপাদন হচ্ছে সেইগুলোর প্রাইস ক্যালকুলেট করে প্রোডাকশনের প্রাইস, সেটাকে বলা হয় পণ্য পদ্ধতি। আরেকটা হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড মানে হচ্ছে টোটাল দেশীয় যা উৎপাদন হচ্ছে তার বা দেশীয় যে ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, সেই আয়ের হিসাবটাকে একীকরণ করে যেই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। এই 3টে তো ঠিক আছে, তার মানে এইটা ভুল। এইটা কোনো ব্যাংকিং মেথড বলে কোনো মেথড হয় না, তার মানে এইটা হচ্ছে ভুল। এটা খুব কমন একটা প্রশ্ন, প্রায় দিয়ে থাকে। নেক্সট, ইন হুইচ সেক্টর ইজ ইন্ডিয়া's ম্যাক্সিমাম পপুলেশন এমপ্লয়েড অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011? কারণ আমাদের জানি আমাদের লাস্ট সেন্সাস 2011-তে হয়েছিল, করোনার সময় চলাকালীন 2021-এর সেন্সাস আমাদের হয়নি। সুতরাং 2011-ই আমাদের লাস্ট যেই সেন্সাস আমরা পেয়েছি। সো সেই অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক লোক যেই সেক্টরের সঙ্গে যুক্ত, আমি তার আগে একটু বলে দিই, সবচেয়ে বেশি ইনকাম জেনারেট হয়, ম্যাক্সিমাম জিডিপিতে কন্ট্রিবিউশন যদি বলে তাহলে হচ্ছে টারশিয়ারি সেক্টর। এটাকে কিন্তু আবার বলা হয় সার্ভিস সেক্টর। মানে যেখানে কোনো সার্ভিস, আমি তোমাদের পড়াচ্ছি, একজন ডাক্তার তোমার ট্রিটমেন্ট করছে, একজন আইটি সেক্টরে কাজ করছে, একজন কোনো রিপেয়ারিং এর কাজ করছে, সেলুনে কাজ করছে, এই প্রত্যেকটা টারশিয়ারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে কি? যেখানে কোনো কিছু প্রাইমারি সেক্টর থেকে যা পাচ্ছি। প্রাইমারি সেক্টর আগে বলে দিই, প্রাইমারি সেক্টর মানে যদি পরিবেশ থেকে ডাইরেক্টলি পাই, যেমন আমি যদি টিম্বার নিয়ে আসি মানে গাছের গুড়ি কেটে আনি, সেটা প্রাইমারি সেক্টর। যদি ধান তুলে আনি, সেটা প্রাইমারি সেক্টর। যদি পোলট্রি ফার্ম থেকে ডিম আনি, প্রাইমারি সেক্টর। পুকুর থেকে মাছ আনি, প্রাইমারি সেক্টর।
তার মানে ডাইরেক্ট পরিবেশ থেকে যা যা পাচ্ছি। যদি মাটি খুঁড়ে তেল বের করি, আকরিক লোহা বের করি, সেটা প্রাইমারি সেক্টর, বা অপরিশোধিত তেল, সেটাও হচ্ছে কিন্তু প্রাইমারি সেক্টর। কিন্তু সেটাকে প্রসেস করে যখন কিছু তৈরি হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। যেমন মাছ ভেজে যদি বিক্রি করো সেটা সেকেন্ডারি সেক্টর, চাল থেকে জমিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করো তাহলে সেকেন্ডারি সেক্টর, ডিম অমলেট বানিয়ে বিক্রি করছো সেকেন্ডারি সেক্টর, গাছের গুঁড়ি থেকে আসবাবপত্র তৈরি করছো, চেয়ার টেবিল, সেকেন্ডারি সেক্টর। কিন্তু সবচেয়ে বেশি লোক কিন্তু যুক্ত প্রাইমারি সেক্টরের উপরেই, প্রায় 50% উপরে লোক কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট। ড্যাশ থেকে অবচয় বিয়োগ করলে বা ডেপ্রিসিয়েশন, অবচয় মানে কি? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে নেট জাতীয় উৎপাদন গণনা করা যেতে পারে কার থেকে? আমি যদি একটা হিসাব তোমাদের বলি, এটা সবসময় মাথায় রাখবে যে গ্রসের থেকে যখন তুমি ডেপ্রিসিয়েশন বাদ দেবে তখন তুমি পাবে নেট। এইটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার বলছে কার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তুমি কি পাবে? নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি পেতে হলে নেটের থেকে তোমাকে গ্রস বাদ দিতে হবে, ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। নেট পেতে হলে গ্রসের থেকে তোমাকে, তার মানে এনএনপি পেতে গেলে জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে ডেপ্রিসিয়েশনটাকে তুমি বাদ দেবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ট্যাক্স না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট না, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে বাদ দেবে, ন্যাশনাল ইনকাম থেকে নয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে। বোঝা গেছে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে, গন্ডগোল যেন না হয়। খুব ট্রিকি জিনিস এইগুলো, তুমি যদি এইটা জেনে রাখো না, এটা থেকে তুমি অনেক প্রশ্ন তৈরি করতে পারবে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? নেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি বলতো তাহলে, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি বলতো তখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের থেকে তুমি ডেপ্রিসিয়েশন বাদ দিতে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টেতে, তখন এইটা অ্যান্সার হতো, এইটার অ্যান্সার তখন এইটা হতো। যে বিন্দুতে বা যে পয়েন্টে বলছে যে দ্য পয়েন্ট অন সাপ্লাই কার্ভ হুইচ দ্য ফার্ম আর্নস অনলি নর্মাল প্রফিট ইজ কল্ড, নর্মাল প্রফিট, যে বিন্দুতে কোনো প্রতিষ্ঠান কেবলমাত্র স্বাভাবিক মুনাফা বা লাভ অর্জন করে তাকে কি বলে? এক্সিট পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক থ্রু পয়েন্ট, ইনকাম পয়েন্ট। দেখ ব্যাপারটা বুঝো, এইটা যদি আমি এই জায়গাটায় আসি তাহলে আমাকে সিম্পল বলতে হবে এটা হবে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে যদি আমি খুব সহজভাবে বলি, নো প্রফিট নো লস, কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। নো প্রফিট নো লস, এটাকে বলছে ব্রেক ইভেন পয়েন্ট। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? মিশ্র অর্থনীতি মানে হচ্ছে আমাদের 3 রকমের অর্থনীতি হয়। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, দ্বিতীয় হচ্ছে সোশ্যালিস্ট, আরও হয় বাট মেইনলি এই 3টে, আর হচ্ছে মিক্সড। ক্যাপিটালিস্ট মানে যেখানে প্রাইভেট সেক্টরের রমরমা বেশি, সোশ্যালিস্ট মানে হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনই ম্যাক্সিমাম, আর মিক্সড মানে যেখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন ইকুয়ালি বা সহাবস্থান করে, এই জায়গাটাকে বলা হয় মিক্সড। তাহলে কোএক্সিস্টেন্স বা সহাবস্থান অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রি না, কোএক্সিস্টেন্স স্মল অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিজ না, কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ইয়েস, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান হবে এখানে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 3 নাম্বার। নেক্সট প্রশ্ন, ভারতে কৃষি ক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি লোক নিযুক্ত হওয়ার যে ধরন, যে বেকারত্ব তৈরি হয় তাকে কি বলা হয়? মানে বেসিক্যালি ধরো একটা জমি আমার দাদুর ছিল 50 বিঘা, সেটা ভাগ আমার দাদুর ছিল 50 বিঘা, তার তখন একটা ফ্যামিলি 50 বিঘা জমিতে যা চাষ হচ্ছে তা থেকে উৎপাদন থেকে করে খাচ্ছে। এরপরে দেখা গেল যে সেই 50 বিঘাটা পরবর্তীকালে বেড়ে কি হলো
যে 50 বিঘার জায়গায় সেটা ভাগ হতে 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 আমাদের জেনারেশন যখন পৌঁছালো, তখন আমার ভাগে পড়ছে মাত্র 10 কাঠা জমি। তো সেখানে কি চাষ করব না থাকবো না কি করব? কিছুই হবে না ঠিকঠাক মতো। থাকা যেতে পারে, চাষের জন্য তো ওই ভাগের 10 কাঠা জমি আর কোনো কাজের নয়, কারণ ভাগ হতে হতে এসছে। এবার দেখা যাচ্ছে যে 5 বিঘা জমি একসঙ্গেই আছে, কিন্তু তাতে সেই 5 ধরো 50 বিঘাই আছে, কিন্তু সেখানে চাষ করে 25টা ফ্যামিলি। তা একটা ফ্যামিলি আমার দাদুর যখন চলতো তখন ঠিক ছিল, কিন্তু এইটা থেকে যখন 25টা ফ্যামিলির ইনকাম জেনারেট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ প্রচুর লোকের ইনকাম জেনারেট হচ্ছে, কিন্তু 25টা ফ্যামিলির জন্য 50 বিঘা জমি চাষ হয়তো যথেষ্ট নয়, আমি জানি না, বাট তবুও বলছি। তো এর ফলে কি হচ্ছে, ইনকাম প্রত্যেকের অনেক কমে যাচ্ছে, এবং এই ধরনের বেকারত্বকে বলা হয় হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। তুমি দেখতে পাচ্ছ না বেকারত্ব, কিন্তু বেকারত্ব তো আছে এখানে। অ্যাকচুয়ালি এটা 1 বা 2 বা 5 জনের হতে পারে, 5টা ফ্যামিলি হলে ঠিক ছিল, কিন্তু বাকি 20টা ফ্যামিলি অ্যাকচুয়ালি ইনকাম জেনারেট হওয়ারই কথা না বা হচ্ছেই না, কিন্তু এমনভাবে ভাগ হচ্ছে মনে হচ্ছে সবাই পাচ্ছে। প্রাইস সিলিং রেফার। প্রাইস সিলিং কি বলা হচ্ছে? প্রাইস সিলিংকে কি বলা হচ্ছে? প্রাইস সিলিং মানে কি? মূল্যবান পণ্য বা পরিষেবার উপরে কর অপসারণ করা, পণ্য বা পরিষেবার সকল মূল্যের উপর কর আরোপ করা, মূল্যবান পণ্য ও পরিষেবার উপরে করের ন্যূনতম সীমা আরোপ করা, পণ্য এবং পরিষেবার মূল্যে সর্বোচ্চ সীমা আরোপ করা। সিলিং বলতে কি বোঝাচ্ছে? দেখো, দুটো টার্ম হয়, একটা হয় সিলিং, আর একটা হয় ফ্লোর। ফ্লোর মানে একদম নিচের লিমিটটা, মানে সবচেয়ে সর্বনিম্ন লিমিট, আর সিলিং মানে একদম আপার লিমিটটাকে ডিফাইন করা, আর ফ্লোর মানে একদম লোয়ার লিমিটটাকে। এখানে বলেছে কি, সিলিং বলেছে, তাহলে আপার লিমিটটাকে, পণ্য এবং পরিসীমার সর্বোচ্চ সীমা হাইয়েস্ট লিমিটটাকে ইম্পোজ করা। ফ্লোর বললে ন্যূনতম সীমা বলতে। বোঝা গেছে পার্থক্যটা? টার্ম তুমি মানে জানতে হবে না সবসময় প্রাইস সিলিং, কিন্তু কয়েকটা টার্মের কয়েকটা ওয়ার্ডের মানে জানলেই তুমি এখানে অ্যান্সার করে আসতে পারবে বুদ্ধি করে। একচেটিয়া নামক বাজার কাঠামো। একচেটিয়া মানে হচ্ছে মনোপলি যেটাকে বলা হয়। দেখো, দু রকম হয়, মনোপলি হয় আর একটা হচ্ছে অলিগোপলি হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা আপাতত বাদ দিচ্ছি, যখন ওইটা আসবে তখন বলবো। আপাতত মনোপলিটা বোঝো। মনোপলি মানে একাধিপত্য, মানে একটা কোম্পানি পুরো বাজারকে ডমিনেট করে রেখেছে, আর কেউ সেখানে কোনো মার্কেট নেই। তো এই যে বাজার কাঠামো সেখানে বিদ্যমান থাকে, যেখানে কোনো বাজারে ড্যাশ থাকে, মাল্টিপল বায়ার। মাল্টিপল বায়ার দিয়ে কিছু ব্যাপার নেই, মাল্টিপল বায়ার থাকতেই পারে, বায়ারের ব্যাপারই নেই, বিক্রেতা একজন হবে, অনলি ওয়ান বিক্রেতা। কি বলছে, শীর্ষ ব্র্যান্ডের মধ্যে একটি কঠোর প্রতিযোগিতা। কঠোর প্রতিযোগিতার ব্যাপারই নেই, কারণ একজনই আসবে। তাহলে এইটা বাদ, এটা বাদ। ইজ নো সেলার, কোনো বিক্রেতা থাকবে না, না। ইজ এক্স্যাক্টলি ওয়ান সেলার, কেবলমাত্র একজন বিক্রেতা থাকবে। মনোপলি বলে না, মনোপলি, এই কোম্পানির মনোপলি, মানে ওই কোম্পানি বাদে আর কেউ বিক্রি করতে পারছে না, সেটাকে মনোপলি বলছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে এটা যে ছিল, এইটা কিসের ওপরে জোর দিয়েছিল, কোন লক্ষ্যের ওপরে? দেখো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1956 টু 61, আর ফার্স্ট এরটা ছিল 1951 টু 56। প্ল্যানিং কমিশন এসেছিল 1950-তে, আর ঠিক আছে এইটুকুই থাক। প্ল্যানিং কমিশন এসেছিল 1950-তে, এবং এটা সোভিয়েত ইউনিয়ন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল, এবং তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটাকে করেছিলেন। ওকে, চলো এবার দেখা যাক, এই দুটোই জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীকালেই। কিসের ওপরে জোর দেওয়া হয়েছিল? শিল্পক্ষেত্রে, এটার উপরে। আর যদি ফার্স্ট এডটা বলা হয়, এগ্রিকালচার। তোমরা যদি কেউ জানো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটাকে কি মডেল বলা হয়, ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কার মডেলে তৈরি করেছে, মডেলটার নাম কি, মডেলটার নাম কি, ঠিক আছে, আমাকে বলবে কমেন্ট করে। দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে সেবি বলা হয়, সেটা কি নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করে? বেসিক্যালি এটা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করে। ফরেন এক্সচেঞ্জ অনলি না, এটা করে হচ্ছে ফরেক্স।
ফরেন মার্কেট হচ্ছে 4x করে। প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি না। পাবলিক হেলথ সেক্টর না। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট অপারেশন ইয়েস। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট মানে মূলধন বাজার, তার মধ্যে কি কি আছে, শেয়ার মার্কেট আছে, মিউচুয়াল ফান্ড আছে, এগুলোকে কন্ট্রোল করে। ড্যাশ অলসো নোন অ্যাজ সার্চ আনএমপ্লয়মেন্ট। সার্চ আনএমপ্লয়মেন্ট বলা হয় occurs when workers lose their current job and are in the process of the finding another job. যখন কোনো একজন নিজের বর্তমান চাকরিটা হারিয়ে পরবর্তী চাকরির খোঁজ করছেন, তখন তাকে বলা হচ্ছে সার্চ আনএমপ্লয়মেন্ট। সার্চ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। এইটাকে অলওয়েজ বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। একটা চাকরি ছেড়ে দিয়েছে, পরের চাকরি খুঁজছে, এর মাঝের যে টাইমটা, সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট, কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে ব্যক্তিরা কর্মশক্তি জনসংখ্যা বা ওয়ার্কফোর্স পপুলেশন, এটা আসবে হচ্ছে তোমাদের আনএমপ্লয়মেন্টের মধ্যে। মানে এর থেকে কম বয়স, মানে এই যেটা মিনিমাম সেটার থেকে কম বয়স, বা যেটা ম্যাক্সিমাম তার থেকে বেশি বয়স হলে তাদের যদি কাজের মধ্যে না থাকে, তাদেরকে আমরা আনএমপ্লয়েড বলবো না। কোন বয়স থেকে কোন বয়স, এইটা 15 থেকে 59। 15 বছরের কম কেউ কাজ করছে না, তাদেরকে আনএমপ্লয়েড বলা যাবে না, বা 59 বছরের বেশি হয়ে গেছে কাজ করছে না, তাদেরকে আনএমপ্লয়েড বলা যাবে না। বলছে 1944-45 সালে প্রকাশিত বোম্বে পরিকল্পনা আনুষ্ঠানিক নাম ছিল কি? এটা তো আমরা চলতি ভাষায় বলি বোম্বে প্ল্যান, বোম্বে প্ল্যান, বোম্বাই প্ল্যান বা বোম্বে প্ল্যান। এটা অ্যাকচুয়াল নাম কি ছিল? A plan of economic development of for India, a plan from industrial development of India, a plan from infrastructure development of India, a plan from strategic development for India. এটাকে বলা হচ্ছে a plan for economic development, ইকোনমিক বা অর্থনৈতিক উন্নতির জন্য এটা প্ল্যানটা করা হয়েছিল। এবং 8 জন কিন্তু খুব নামকরা লোকজন ছিল, তার মধ্যে ধীরুভাই আম্বানিও একজন ছিলেন যিনি এর মধ্যে পার্টিসিপেট করেছেন। 8 জন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিলে এটা করেছিলেন। নেক্সট, কর্মসংস্থানের স্তর বৃদ্ধি, দারিদ্র হ্রাস করা, কর্মসংস্থানের স্তর বৃদ্ধি করা, দারিদ্র হ্রাস করা এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে 1974 থেকে 1979, এটা ইম্পর্টেন্ট, সালটা দেখো শুধু, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল 1974 থেকে 79। আমি যদি সালগুলোকে একটু রিভাইজ করি, 1951 থেকে 56 ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 1956 থেকে 61, থার্ড হচ্ছে 1961 থেকে 66, তারপরে হচ্ছে প্ল্যান হলিডে হয় 1966 টু 69, তারপরে হচ্ছে ফোর্থ আসে 1969 টু 74, তারপরে ফিফথ আসে 1974 থেকে 78 পর্যন্ত চলেছিল, কিন্তু এটা 9 পর্যন্ত চলেইনি অ্যাকচুয়ালি, কারণ তখন রোলিং প্ল্যান চলে এসেছিল। কারণ 6-এ আমি যখন আসবো, এরপরেরতে যখন আসবো, রোলিং প্ল্যান চলে এসেছিল। রোলিং প্ল্যান 1978 টু 80 পর্যন্ত ছিল, যদিও ওটাও 83 পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলছে? এটা ফিফথের কথা বলছে, ঠিক আছে। সিক্সথ আবার এসেছিল 1980 টু 85। যাই হোক, এটা কোন প্ল্যান হয়ে গেল? 79-এরটা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফিফথ প্ল্যান। দেখো সোজাই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে হবে না, এটা তো বোঝাই যাচ্ছে, তো পঞ্চম হবে। ওকে, যদি 6 দিত, ফিফথ দিত, ফোর্থ দিত, তার মধ্যে কনফিউশন হতে পারতো। এটা কনফিউশন হওয়ার জায়গা নেই একদম, কারণ খুব সোজা দিয়েছে বেসিক্যালি। ওকে, চলো পরেরটা। ড্যাশ সালে এনআইপি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটা এসছিল কোন বছরে? দেখো এইটা যখন এলপিজি এসছিল, আমি বলেছিলাম 91 92 ওই টাইমটায়, তো এইটা হবে 91-এ। তো বেসিক্যালি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে এবং তারপরে এলপিজি রিফর্মটা হয় 92-তে। 91-এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে এবং এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসির একটা পার্ট। অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসছে, 48-এ এসছে, 71-এ এসছে, সেই রকমই এখানে একটা এসেছিল, কিন্তু এটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, কারণ এলপিজি রিফর্মের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা।
প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন বা যেটাকে বলা হয় ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা হয়েছিল, সেটা কত সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, এবং এটা কিন্তু একজন পাকিস্তানি একজন সোশ্যালিস্ট বা সোশ্যালি বলা যাবে না, একজন পাকিস্তানি ব্যক্তি কিন্তু, আমি নামটা মনে করতে পারছি না, কিসাম ইউসুফ ইউনিস বা ইউসুফ কিছু, উনি এটা কিন্তু প্রথম এনেছিলেন বা সাজেস্ট করেছিলেন। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1990 সালে। ওকে, নেক্সট প্রশ্ন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HYVP? HYVPর ফুল ফর্মকে জিজ্ঞেস করেছে। H মানে হচ্ছে হাই, Y ফরে ইল্ডিং, V মানে ভ্যারাইটি, আর P মানে প্রোগ্রাম। হাই ইল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম, বেসিক্যালি এর পারপাস ছিল যে ভারতে যে কৃষিক্ষেত্রে একটা খরা এসছে, একটা মন্দা এসছে, সেই ব্যাপারটাকে আবার একটু আপলিফমেন্ট করা। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে প্রথমত আমাদের এগ্রিকালচারকে টার্গেট করা হয়েছিল, তখন খুব ভালোভাবে চলছিল। দ্বিতীয়টাতে ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হলো, এগ্রিকালচার একটু পিছনে সরে গেল। থার্ডে আবারও একটু এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দুটোকে প্যারালে নিয়ে চলার চেষ্টা করলো, এবং তারপরে এই হাই ইল্ডিং ভ্যারাইটির কথা কনসেপ্টটা এলো থার্ড 5 ইয়ার প্ল্যানে মাঝামাঝি বা শেষের দিকে, এবং মেইনলি হচ্ছে প্ল্যান হলিডে 66 to 69 ওই টাইমের মধ্যে। এবার এখানে মাথায় রাখতে হবে যে এই যে হাই ইল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম যেটা বলা হয়েছে, এখানে মেইনলি যেই খাদ্যশস্যগুলো আনা হয়েছিল আমি আগেও আলোচনা করেছি, সেখানে আনা হয়েছিল গম বা হুইট, রাইস, মেইনলি এই দুটো, এছাড়া মাইজ আনা হয়েছিল, এবং এইটা আনা হয়েছিল মেইনলি মেক্সিকো থেকে। এবং কে এনেছিল? এনেছিল ভারতের সবুজ বিপ্লবের জনক যিনি, ঠিক আছে, কি নাম তোমরা কমেন্ট করে জানো, আমি কিছুক্ষণ আগে এটা আলোচনা করেছি। ওয়ার্ল্ড ওয়াইড কে? নরম্যান বরলগ। ইন্ডিয়া থেকে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। যাই হোক, এবং এটা হয়েছিল মেইনলি হচ্ছে পাঞ্জাবে হয়েছিল, হরিয়ানায় হয়েছিল, এবং টু সাম এক্সটেন্ট ইউপিতে হয়েছিল। ইউপিতে খুব কম হয়েছিল, এবং এইটাকে না একটা রিজিয়নাল ডাইভার্সিফিকেশন হয়ে গেছিল, যে কিছু এলাকায় হচ্ছে, কিছু এলাকায় কিচ্ছু হচ্ছে না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি উদারীকরণ বা যেটাকে বলা হয়, আমি এক্ষুনি বলছিলাম এলপিজি রিফর্ম, সেখানে এল কথাটা এসছিল। এই লিবারালাইজেশন মানে কি? লিবারালাইজেশন মানে বাংলায় হচ্ছে উদারীকরণ, মানে হচ্ছে ব্যবসাগুলোকে আরো ইজিলি অ্যাক্সেস দেওয়া, তাদের লাইসেন্স দেওয়া, রেড টেপিজমটাকে বন্ধ করা। লাইসেন্স রাজ যেটা, সেটা বন্ধ হওয়া এই সময় লিবারালাইজেশনের সময় হয়েছিল, যেখানে একটি অর্থনীতি কৃষিভিত্তিক থেকে পণ্য উৎপাদনমুখী হয়ে যায়। এটি ঠিক নয়, এটি এমন একটি নীতি যেখানে সরকারি আইন ও বিধিনিষেধের ওপরে জোর দেওয়া হয় যাতে জনসাধারণ প্রতিষ্ঠানগুলোতে অংশগ্রহণ বৃদ্ধি পায়। ওকে, বিধিনিষেধের বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। ওকে, একটি পরিস্থিতি যেখানে বাজারে একজন বিক্রেতা থাকবে না, বাদী। এটি নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে অপসারণে একটি প্রক্রিয়া যা অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করে। একদম, দ্য প্রসেস অফ রিমুভিং কন্ট্রোল সিস্টেম, মানে যা যা বিধিনিষেধ ছিল সেগুলোকে সরিয়ে দাও, রেড টেপিজম সরিয়ে দাও, লাইসেন্স রাজ সরিয়ে দাও, যাতে আরো ইজিলি অ্যাক্সেস পায়, আরো ইজিলি বিজনেস শুরু করা যায়। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, বাজারে কাজের প্রাপ্যতা এবং উপলব্ধ কর্মীর দক্ষতার মধ্যে অমিলের দরুন যে বেকারত্ব দেখা যায়, মানে হচ্ছে বাজারে যারা যারা অ্যাভেলেবেল আছে, বাজারে যেই ধরনের কাজ অ্যাভেলেবেল সেই ধরনের কর্মদক্ষ কর্মী বা লেবার ফোর্স নেই, এই তাদের দক্ষতা সেই কাজে নেই, এই অমিলের জন্য যে বেকারত্ব তৈরি হয় তাকে বলা হয় স্ট্রাকচারাল। কারণ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ধরো আগে একটা জায়গায় জেসিবি, আগে মাটি খোঁড়া হতো, কিছু লোক থাকতো যারা হচ্ছে কোদাল এবং শাবল নিয়ে গাইতে নিয়ে তারা যেত এবং গিয়ে ওখানে মাটি খুঁড়ে আসতো। ধরো দেখা যাচ্ছে যে একটা জায়গায় মাটি খুঁড়তে 10 জন লোকের 5 দিন সময় লাগছে একটা পুরো জমিকে মাটি খুঁড়তে, ধরো 5 ফুট গর্ত করতে হবে সেই ক্ষেত্রে। এবার তুমি দেখা যাচ্ছে জেসিবি আসলে একদিনে সেই কাজটা একজন
কর্মী করে দিচ্ছে, কিন্তু যেহেতু ওইখানে সেই কর্মদক্ষ কর্মী নেই, তার জন্য জেসিবি চালানো যাচ্ছে না বা তারা জেসিবির কাজ পাচ্ছে না, এবং এই কারণে তারা বেকার হয়ে পড়ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এবং এইটারই কিন্তু একটা পার্ট হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, মানে হচ্ছে টেকনোলজির দিক থেকে আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। টেকনোলজির দিক থেকে আনএমপ্লয়মেন্ট বলতে পারো যে এআই এর যে ব্যাপারটা, সেটা একটা স্পেসিফিক ব্যাপার, এক্সাম্পল বলতে পারো। রাজকোষীয় ঘাটতি বা যেটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট, বাংলায় দেখো না ইংলিশে দেখো, কিছু জিনিস ইংলিশেই দেখতে হবে কারণ সেই টার্মগুলো বুঝতে সুবিধা হবে। ফিসকাল ডেফিসিট মানে কি? ফিসকাল ডেফিসিট দেখো তিন রকমের হয়, এক হচ্ছে ব্যালেন্স, এক হচ্ছে ডেফিসিট, একটা হচ্ছে সারপ্লাস। সারপ্লাস মানে হচ্ছে সরকারের যে আয় বা সরকারের যে রেভিনিউ ইনকাম, যদি রেভিনিউ ইজ গ্রেটার দ্যান এক্সপেন্ডিচার হয়, তাহলে রেভিনিউ ইনকাম বেশি এক্সপেন্ডিচার কম, সেটাকে বলা হচ্ছে সারপ্লাস। যদি ডেফিসিট বলা হয় কম আছে, তাহলে রেভিনিউ ইনকাম কম এক্সপেন্ডিচার বেশি। দেখো এক্সপেক্টেড ইনক্রিজ ইন ইনফ্লেশন, এসব ফালতু জিনিস। রেইজ ইন ইনফ্লেশন ইনসাইড দ্য, এটাও না, ইনফ্লেশনের কোনো সম্পর্ক নেই। এক্সেস অফ টোটাল এক্সপেন্ডিচার ওভার দ্য রিসিপ্ট এক্সক্লুডিং ডেপ্ট, মানে হচ্ছে বলছে যে টোটাল এক্সপেন্ডিচার বেশি, এক্সেস মানে হচ্ছে এক্সট্রা এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে ওভার টোটাল রিসিপ্ট, যা রিসিপ্ট হচ্ছে বা রেভিনিউ হচ্ছে তার থেকে বেশি হচ্ছে এক্সপেন্ডিচার। আমি সহজ ভাষায় বললাম, এটাকেই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা আছে। তুমি যদি বেসিক জিনিসটা বুঝে যাও তাহলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ধরতে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? তো সেটাকে বলা হচ্ছে আমার ফিসকাল ডেফিসিট। নিচের কোনটি ক্যাশ রিজার্ভ রেশিও? ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর যেটা, সেটা কোনটা? ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে একটা ব্যাংকের এনডিটিএল, টোটাল এনডিটিএল, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। এনডিটিএল এর ফুল ফর্মটা লিখে রাখি, না হলে এটা অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে। নেট নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এটা হচ্ছে এনডিটিএল এর ফুল ফর্ম। এনডিটিএল মানে হচ্ছে ব্যাংকের টোটাল যা খরচ হচ্ছে এবং আয় হচ্ছে তার থেকে খরচটা বাদ দিয়ে যেটা পরে রয়েছে। সেই এনডিটিএল এর যেই অংশটুকু ব্যাংকে নির্দেশ দেওয়া হয় আরবিআই দ্বারা যে এই পরিমাণ টাকা, এই পরিমাণ অ্যামাউন্ট এনডিটিএল এর এখন বর্তমানে হচ্ছে সম্ভবত 4% সিআরআর, 4% টাকা তোমাকে ব্যাংক, তোমার এনডিটিএল এর 4% টাকা তোমাকে আরবিআই এর কাছে ক্যাশের ফরম্যাটে রাখতে হবে, সেটাকে বলা হচ্ছে সিআরআর। পার্সেন্টেজ অফ লিকুইড রিজার্ভ ইন দ্য ব্যাংক, ব্যাংকের তরল মজুদের সংস্থান হতে পারে এটা। এর থেকে বেটার কিছু অপশন আছে না, আমি দেখবো। আমানতের শতাংশ যা একটি ব্যাংকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে, এইটা হবে। এটাও ঠিক আছে, কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে হবে, এটা বলে দিয়েছে। রিজার্ভ ব্যাংকের কাছে নগদ সংস্কার হিসেবে নগদ রাখতে হবে। এবং আমানতের মানে এটা হচ্ছে ইন ডিটেল, পার্সেন্টেজ অফ ডিপোজিট হুইচ ব্যাংক হ্যাজ টু কিপ ক্যাশ রিজার্ভ উইথ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ডিপোজিট, ডিপোজিট বলতে এটাকে আরো টেকনিক্যালি বলতে চাইলে এটা এনডিটিএল হবে, ঠিক আছে? অন্য কোনো সময় আমি এনডিটিএলটারও ডিটেলস আলোচনা করব, আমি পেইড ক্লাসে এটা আলোচনাও করি যে এনডিটিএল পুরো ডিটেলস ব্যাপারটা বুঝি কিভাবে, আমাদের কিভাবে টাইম ডিপোজিট আর হচ্ছে তোমার টাইম ডিপোজিট এবং হচ্ছে এনডিটিএল মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিটে যে টাকাগুলো আসে সেই টাকাগুলোর মধ্যে কিভাবে ভ্যারিয়েশন হয়ে যা উঠে গেল, কি টাকা পড়ে থাকে সেটাকে এনডিটিএল এ যায়, এই ব্যাপারটা আমি বোঝাই। বাট এখানে অ্যান্সার হবে এখানে 2। মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কিরূপ হয়? করের হার যেটা, করের যে পরিমাণ, সেটা কিভাবে পরিবর্তন হয়? দেখো ব্যাপারটা হচ্ছে যে কর বাড়ে বা পরিবর্তন হতে হয় বলেছে। দেখো শুড মানে হচ্ছে হওয়া উচিত কোনটা। তোমার যদি ইনফ্লেশন হয় তাহলে কি করতে হবে? ইনফ্লেশন হলে মার্কেটে প্রচুর টাকা, মার্কেট থেকে তোমাকে টাকা তুলে নিতে হবে। সরকারের টেকনিক্যালি কি করা উচিত? মার্কেট থেকে টাকা তুলে নেওয়া উচিত।
মার্কেট থেকে টাকা তোলার জন্য সরকার কি করতে পারে? সরকার যেটা করবে মার্কেট থেকে টাকা তোলার জন্য, সরকার একটা ট্যাক্স বেশি করে চাপাবে, ট্যাক্সটা বেশি করে টাকা চাপাবে, যাতে কিনা মানুষের হাতে যা ইনকাম হচ্ছে তার অনেকটা অংশই সরকারের কাছে চলে যায়। তার মানে কি করবে? ট্যাক্স কি করবে? ট্যাক্স বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে সরকারের কাছে মানুষের থেকে টাকা বেশি চলে আসবে, মানুষের ইনকাম বেশি হলেও হাতে কম টাকা থাকবে, ইনফ্লেশন আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। ইনক্রিজ করতে হবে। ব্যবসায়িক লাভ অর্জনের জন্য পণ্য বা পরিষেবা উৎপাদনে ব্যবহৃত ইনপুটগুলোকে ড্যাশ বলা হয়। দ্য ইনপুট ইউজ টু প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু মেক দ্য ইকোনমিক প্রফিটেবল নোন অ্যাজ ফ্যাক্টর অফ প্রোডাকশন। এটা কিছুক্ষণ আগে আমি বলেছি, ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে কি কি থাকে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়ার। ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে যা যা প্রাকৃতিক রিসোর্স আছে সেগুলোকে আমরা ল্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করি। যেরকম আমার জমিটা যেখানে কাজটা হচ্ছে সেটা একটা ল্যান্ড হতে পারে। আমি যদি গাছের গুড়ি কেটে নিয়ে আসি সেটা দিয়ে আমি আসবাবপত্র বানাই, সেটা ল্যান্ডের মধ্যেই পড়বে, কারণ ন্যাচারাল রিসোর্স। আমি যদি মাছের ব্যবসা করি তাহলে মাছ যেটা আনছি সেটা ল্যান্ড। আমি যদি ধানের ব্যবসা করি তাহলে, যদি চালের ব্যবসা করি তাহলে ধান তুলে আনছি, সেটা আমার ল্যান্ড। মানে যা যা পরিবেশ থেকে ডাইরেক্টলি নিচ্ছি সেটা সব ল্যান্ড। লেবার মানে কি? লেবার মানে হচ্ছে যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি। আমিও একরকম এখানে লেবার, কারণ হচ্ছে লেবার সবাই। যদি একজন সায়েন্টিস্টকেও ধরা হয় তাকেও এই লেবারের ক্যাটাগরিতেই ধরা হবে। এবার বলতে পারো স্যার লেবার সে তো সায়েন্টিস্ট, বাট কি বলতো, লেবার বলতে এখানে ওই লেবার বলছে না। লেবার বলতে বোঝাচ্ছে যারা এইটার জন্য কর্মক্ষম বা কাজ করছে তাদেরকে লেবার বলছে। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে যা যা ব্যবহার হচ্ছে, টাকা নয় ক্যাপিটাল। এখানে ধরো আমি এখানে পড়াচ্ছি, তার জন্য আমার এই বোর্ডটা ব্যবহার হচ্ছে, এটা একটা ক্যাপিটাল। এখানে একটা এসি চলছে, এটা ক্যাপিটাল। সামনে একটা টিভি রয়েছে, এটা একটা ক্যাপিটাল। ক্যামেরা রয়েছে, এটা একটা ক্যাপিটাল। এখানে একটা ল্যাপটপ রয়েছে, এটা ক্যাপিটাল। এখানে একটা ডেস্ক রয়েছে, ওটা ক্যাপিটাল। এখানে একটা বিল্ডিং তৈরি হয়েছে, ওটা ক্যাপিটাল। এখানে কতগুলো লাইট রয়েছে, এগুলো ক্যাপিটাল। এগুলো প্রত্যেকটা ক্যাপিটাল। কেন? কারণ হচ্ছে এই ক্যাপিটাল দিয়েই কিন্তু আমাদের পুরো উৎপাদনটা হচ্ছে। ক্যাপিটাল এমন জিনিস যেগুলো আমার কাছে অ্যাসেট হিসাবে রয়েছে, পরবর্তীকালে চাইলে আমি সেগুলোকে বেচে টাকা রোজগার করতে পারবো। আর এন্টারপ্রেনিউর মানে সামওয়ান যে পুরো জিনিসটা তত্ত্বাবধান করছে, ইনভেস্টমেন্ট করছে এবং সবকিছু চালাচ্ছে, সে হচ্ছে এন্টারপ্রেনিউর। সরকারের ঘাটতি কমানো যেতে পারে, দ্য গভর্নমেন্ট ডেফিসিট, ডেফিসিট যেটা কমানো যেতে পারে পারে কর ড্যাশ দ্বারা বা ব্যয় ড্যাশ দ্বারা। যদি সরকারের খরচ কমাতে হয় তাহলে কি হবে? কর কালেকশন বাড়াতে হবে। কর বাড়লে সরকারের ঘরে কোষাগারে টাকা ঢুকবে বেশি। আর যদি ব্যয় সেক্ষেত্রে কমিয়ে দেয়, কর বাড়িয়ে দেবে এবং ব্যয় কমিয়ে দেবে, তবে গিয়ে কর ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে, এই দুটো তো হবে না, এবং খরচ ডিক্রিজ হবে। কর বাড়াও, খরচ কমাও, সেটাকে বলা হচ্ছে আমার এখানে অ্যান্সার। নিম্নলিখিত কোনটি উদারীকরণের উদ্দেশ্য নয়? উদারীকরণ মানে হচ্ছে লিবারালাইজেশন, এর উদ্দেশ্য কোনটা নয়? এর উদ্দেশ্য কোনটা নয়? এর উদ্দেশ্য কোনটা নয়? একটি দেশের বিশ্ববাজার তৈরি করা। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য বটেই, মানে গ্লোবাল মার্কেট তৈরি করা। তার জন্যই না বেশি বেশি করে বিজনেসম্যানদের উৎসাহিত করা হচ্ছে আরো বিজনেসে আসার জন্য। বিদেশে বাণিজ্যে উৎসাহিত করা এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ করা, না এটা উদ্দেশ্য। উদ্দেশ্য নয় বলেছে, নট বলেছে। ভালো করে একটু দেখে নেবে, অনেক সময় এটা চোখের থেকে মিস হয়ে যায়। নট বলেছে, এবং প্রথমটাই দেখলে দেখা গেল আরে এটা তো, হ্যাঁ এটা তো হচ্ছে, তাহলে টিক মেরে দিলে, কিন্তু নট বলেছে, তাই কোনটা হবে না। টু বুস্ট কম্পিটিশন বিটুইন ডোমেস্টিক বিজনেস, একদম এটাও। টু মিটিগেট এফেক্টস অফ টেকনোলজি, না না সরি, একদমই এটা নয়। 4 নাম্বারটা একদমই নয়। বলছে যে বিদেশি যন্ত্রপাতি বা উদ্যোগের বা মূলধনের প্রভাব কমানো, না না, প্রভাব তো কমবে কেন? অবশ্যই বাড়লে বাড়তে পারে, কমবে তো। একটি মুদ্রার মূল্য বা অন্য মুদ্রার হিসাবে পরিচিত দ্য প্রাইস অফ দ্য, অনেক সময় না বাংলা বোঝা যায় না, ইংলিশেই বুঝতে হয়। দ্য প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার ইজ নোন অ্যাজ, একটা
কারেন্সি অন্য একটা কারেন্সির হিসাবে সেটাকে কি বলা হয়? ফরেন এক্সচেঞ্জ রেট, ইম্পোর্ট এক্সচেঞ্জ রেট, এক্সপোর্ট এক্সচেঞ্জ রেট, ইন্টারন্যাশনাল কারেন্সি। ফরেন এক্সপোর্ট এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রেট মানে কি? মানে আমাদের একটা বিদেশি মুদ্রার মূল্য অন্য মুদ্রার হিসাবে, দ্য প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার কারেন্সি। মানে হচ্ছে এক্সচেঞ্জ রেট মানে $1 মানে কত রুপিস, এটা এক্সচেঞ্জ রেট। মানে আমি যদি বলি $1 মানে আমি জানি না এখন কত, হয়তো 87 বা 88 ধরছি, $1 মানে 88 টাকা। তাহলে ফরেন এক্সচেঞ্জ রেট কত? 1 টাকার 88 রুপিস হচ্ছে $1 ফরেন এক্সচেঞ্জ রেট, মানে ফরেন কারেন্সির রেসপেক্টে এটাকে বলা হয় ওয়ান। নিচের কোনটি উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়? ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি মানে কি? বিদেশের সঙ্গে সব রকম লেনদেন হবে, মিলিটারি এক্সারসাইজ হবে, বিজনেসের ট্রানজাকশন হবে, বা কোনো রকমের সোশ্যাল এবং কালচারাল এক্সচেঞ্জ হবে, সব কিছু হবে। বিদেশ থেকে এখানে লোক আসবে, এখান থেকে বিদেশে লোক যাবে, সব রকমের বাইপার্টাইড বা ট্রাইপার্টাইড বা মাল্টিপার্টাইড কোনো রকমের কনফারেন্স হবে বা আলোচনা হবে, এগুলো সব। ফ্রিডম অফ ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশে বিনিয়োগের স্বাধীনতা। কোনটা অর্থনীতির বৈশিষ্ট্য নয়? আবারও বলেছে নয়, নট, বৈশিষ্ট্য নয়। বিদেশি বিনিয়োগের স্বাধীনতা, স্বাধীনতা একদমই থাকে না। শিল্পের লাইসেন্সিং, না ঠিক নয়। বৃহৎ শিল্পের ওপর নিষেধাজ্ঞা, না। প্রযুক্তি আমদানির স্বাধীনতা, ইয়েস। ফ্রিডম অফ ইম্পোর্ট টেকনোলজি, না এটা তো হবে না, সরি কিছু একটা গন্ডগোল হচ্ছে। ফ্রিডম অফ প্রযুক্তি আমদানির স্বাধীনতা তো হবেই না, নয় বলেছে তো। ফ্রিডম অফ এই দুটো তো হবেই না। এবার বলছে ডি লাইসেন্সিং অফ ইন্ডাস্ট্রি, লাইসেন্সিং শিল্পের লাইসেন্সিং, ডি লাইসেন্সিং বলেছে, লাইসেন্সিং বলেনি। আর রেস্ট্রিকশন অন লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, ওপেন ইকোনমি, দুটোই আমার মনে হচ্ছে। 3 নাম্বারটা, আচ্ছা রেস্ট্রিকশন অন লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, দেখো দুটোই হয়। ডি লাইসেন্স, ও সরি ডি লাইসেন্সিং, না 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 এটা হবে না। লাইসেন্সিং হলে তাও বুঝতাম, ডি লাইসেন্সিং না। বিশ্বের অর্থনীতিতে ক্রমবর্ধমান উন্মুক্ততা, উন্মুক্ততা মানে হচ্ছে ওপেননেস, অর্থনৈতিক পরম্পরা, পরস্পর নির্ভরশীলতা এবং গভীর অর্থনৈতিক একীকরণের সাথে সম্পর্কিত প্রক্রিয়া হলো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন, বিদেশের সঙ্গে মারাত্মক রকমের বিজনেস হবে, বিদেশের সঙ্গে ভালো রকমের লেনদেন হবে, সব রকম টেকনোলজিক্যাল বলো বা অন্য রকম কোনো রকম বলো, সে পুরো ব্যাপারটা যে হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। বলছে 1991 সালে ভারতে শিল্পের লাইসেন্সিং বন্ধ হওয়ার পরে ড্যাশ হলো এমন একটি শিল্পের মধ্যে একটি যেখানে শিল্পের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক ছিল। লাইসেন্সিং এর মাধ্যমে অনেক কিছুর উপরে বন্ধ করা হয়েছিল, কিন্তু কিছু জায়গায় লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক ছিল। দেখো এগুলো না তোমাকে মুখস্থ করতে হবে না, একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। কাদের ওপর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হবে? যেগুলো একটু হার্মফুল বা যেগুলো মারাত্মক পরিমাণে তোমার খুব সিক্রেট জিনিস বা ভুল লোকের হাতে পড়লে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, যেরকম পরমাণু বোম, পরমাণু রিসার্চ, এগুলো এখনো সরকারের হাতে আছে। কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলোকে লাইসেন্স না বাধ্য, লেদার তো হবে না, বুঝতে পারছো, ব্রেভারেজ পানীয় না, ভেজিটেবল অ্যান্ড ফুড প্রোডাক্টস না, লিকার মদ, নেশার জিনিস, এবং এই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক মানে যে কেউ এখানে বিজনেস শুরু করে দিতে পারবে না, যাতে কিনা এটা শরীরের পক্ষে ক্ষতিকর কিছু, মারাত্মক ক্ষতিকর কিছু ব্যাপার। ক্ষতি তো হবেই, তুমি লিকার কনজিউম করছো আর ভাবছো ক্ষতি হবে না, তা তো হবে না। তুমি সিগারেট কনজিউম করছো কিন্তু ভাবছো ক্ষতি হবে না, এটা তো হবে না, হবে, ক্ষতি হবেই। খাও আরও ক্ষতি হবেই, 100% হবে, ঠিক আছে। তো মানে আমার এটাই বলার যে তুমি যতই লাইসেন্সিং নিয়ে যেই দিক না কেন, তুমি যদি কনজিউম করো এই সিগারেট বা লিকার, তাহলে শরীরের ক্ষতি হবেই, 100% শিওর থাকো। এবার তোমাকে যেটা ভাবতে হবে যে হ্যাঁ লাইসেন্স নেওয়া হলে কি হবে, যে কেউ খুলে বসছে না, মানে একটু তাও নিয়ম মেনে হবে আর কি, একটু
ইয়ের জন্য একটু জিনিসটা আর একটু রেস্ট্রিকশনে আসবে, মানে ওই বাংলা মদের থেকে বিদেশি মদ বা বিড়ির থেকে সিগারেট যেটুকু বেটার ওইটুকুই। ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লবের পরে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, বিশেষ করে বহুবার আলোচনা হয়েছে, 3টে রাজ্যের কথা আমি বারবার বলেছি। 1 নম্বরে আসলে পাঞ্জাব, 2 নম্বরে আসলে হরিয়ানা, আর 3 নম্বর যদি রাখতেই হয় তাহলে ইউপি। দেখি কি আছে, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট বাদ দাও, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ। ইয়েস ইয়েস ইয়েস, 3টাই পেয়ে গেছে। ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড না, উত্তরাখণ্ড ঝাড়খণ্ড ছিল না, ছত্তিশগড়, বিহার, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ। যদিও এখানে পাঞ্জাব রয়েছে কিন্তু বাকিগুলো তো কাজের নয়। 3টে নাম মাথায় রাখলে চলবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকে কেন্দ্রীয় বোর্ডে যে কোনো সময় সর্বোচ্চ পূর্ণকালীন ডেপুটি গভর্নর থাকতে পারে। ডেপুটি গভর্নর হায়েস্ট কে কয়জন থাকতে পারেন, মানে কয়জন ডেপুটি গভর্নর হায়েস্ট থাকতে পারে? ঠিক আছে, যে কোনো সময় সম্পূর্ণ পূর্ণ সময়ের জন্য ডেপুটি গভর্নর 4 জন থাকতে পারেন। এখন কে কে আছেন? এখন বর্তমানে 4 জন আছেন। লাস্ট যিনি, আমি লাস্টের থেকে লিখি, লাস্ট হচ্ছে ডক্টর পুনম গুপ্তা। 2 নম্বরে স্বামীনাথন জে। 3 নম্বরে টি রবিশঙ্কর। আর 4 নম্বরে এম রাজেশ্বর রাও। এবং এদের মধ্যে যদি জিজ্ঞেস করে একমাত্র মহিলাকে বর্তমানে, ঠিক আছে, আর তোমরা কমেন্ট করে জানো বর্তমানে ভারতের গভর্নর কে আছে আরবিআই এর। আরবিআই এর গভর্নর কি? খুব সোজা, ঠিক আছে, খুব সোজা, আমি নামটা বলবো না, এটা তোমরা বলবে। আর এই 4 জন হচ্ছে ডেপুটি গভর্নর আছে। বর্তমানে মহিলা গভর্নর কে আছে, ডেপুটি গভর্নর কে আছে জিজ্ঞেস করতে পারে। আর ফার্স্ট ওমেন ডেপুটি গভর্নর কে? জে উডেশি। ঠিক আছে, এটাও জেনে রাখো। এনডিপি গণনার জন্য নিম্নলিখিত কোনটি সঠিক? আচ্ছা, একটা জিনিস আমি এখানে শুধু বলে দিই, নেট মানে মাথায় রাখতে হবে গ্রসের থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন, গ্রসের থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবে। এবং ডিপি মানে, যেখানে এখানে প্রত্যেকটা ডিপি আছে, এই ডিপি মানে কি? ডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট। তো একটা ডিপির থেকে আরেকটা জায়গায় যেতে গেলে তোমার ডিপি থাকতেই হবে, প্রত্যেকটাতেই ডিপি আছে। এবং গ্রসের থেকে তুমি যখন ডেপ্রিসিয়েশনটা বাদ দেবে, গ্রসের থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে নেট আসবে। তার মানে এই যে নেট আনতে গেলে গ্রসের থেকে তোমার ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে, এটা তো প্লাস হয়েছে, নেট আনতে গেলে গ্রসের থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। শুধু এইটুকু বুঝে রাখবে, তাহলে দেখবে অনেক ফর্মুলা এরকম ভাবে সমাধান করে দিতে পারছো। ঠিক আছে, যদি এখানে উল্টো বলতো জিডিপি ইজুকাল টু কি হবে, তাহলে এনডিপি প্লাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, যদি জিডিপি জিজ্ঞেস করতো তাহলে হতো এনডিপির সাথে ডেপ্রিসিয়েশন যোগ হবে। বা যদি এখানে এইটা জিজ্ঞেস করতো এনডিপি না করে এনএনপি মানে হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্টই থাকতো, তার থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যেত। একটা জিনিস যদি বুঝে যাও এই জিনিসটা, এটা অনেক এরকম ইকুয়েশন তোমাকে ইজিলি সলভ করতে সাহায্য করবে। শুধু এই গল্পটা বুঝে নাও ব্যাপারটা কি হচ্ছে।
তাহলে অ্যান্সার কি হবে? অপশন 4। যখন যখন রপ্তানি আমদানিকে ছাড়িয়ে যায় তখন এটিকে কি বলা হয়? রপ্তানি আমদানিকে ছাড়িয়ে যাচ্ছে, ভাবো রপ্তানি বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট ইজ গ্রেটার দ্যান ইম্পোর্ট। তার মানে কি? এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট করে তোমার ইনকাম হয়, ইম্পোর্ট করে তোমার খরচ হয়। তুমি যদি বাইরে থেকে কিছু আনতে যাও তোমার এক্সপেন্ডিচার হবে। লজিক্যালি বোঝো, সবসময় ইকোনমিক্সকে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে ভাবো। এক্সপেন্ডিচার মানে ইনকাম হচ্ছে, আর ইম্পোর্ট করতে হলে তোমার খরচ হচ্ছে, তাই না? তুমি যদি কিছু বাইরে এক্সপোর্ট করো, বিক্রি করো, তাহলে তোমার ইনকাম হবে। তাহলে ইনকাম যদি এক্সপেন্ডিচারের থেকে বেশি হয়, আমি কি বলেছি কিছুক্ষণ আগে বললাম, মনে পড়ছে? ইনকাম বেশি, খরচ কম, আয় বেশি, ব্যয় কম, তাহলে এটাকে বলা হয় সারপ্লাস। সারপ্লাস, ট্রেড ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, ট্রেড সারপ্লাস। যেখানে সারপ্লাস ওয়ার্ডটা পাবে সেটাকে তোমার অ্যান্সার করবে, বাকি সব ভুলে যাবে। উদ্ধৃত হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে, কিচ্ছু না এগুলো। তোমার ডেফিসিট, অ্যাকাউন্ট ডেফিসিট কি সব আছে দরকার, এই যে ট্রেড, কারেন্ট, ফিসকাল, ট্রেড কি কোনটা কি বোঝার দরকার নেই, তুমি শুধু বোঝো যে কোথাও সারপ্লাস আছে, ব্যাস অ্যান্সার। যে সংস্থাটি ভারতের জাতীয় আয় অনুমান করে তা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? একদমই না, ব্যাংকিং সিস্টেমকে দেখে। প্ল্যানিং কমিশন? না, 5 ইয়ার প্ল্যান, নীতি আয়োগ এইসবের কাজে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? না, একদমই না। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও, ঠিক আছে। এবং এটা ক্যালকুলেট করে, আচ্ছা সিএসও এটা তৈরি হয়েছিল কবে? 1950-তে। এনএসএসও 1955-এ তৈরি হয়, আর এখন বর্তমানে এনএসও হয়ে গেছে 2019-এ, এবং এটা সিএসও প্লাস এনএসএসও মিলিয়ে হয়েছে, ঠিক আছে। একটা 1950, একটা 1955, আর এটা আচ্ছা আরেকটা আছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা অনেক সময় জিজ্ঞেস করে, 1952-তে তৈরি হয়েছিল, এটাও জেনে রাখো। এই 4টে সাল খুব দরকার হয়ে যাবে তোমাদের, প্রায় প্রশ্নে আসে, আমি বলে দিলাম। মন্দা অবস্থায় যে বেকারত্ব দেখা যায় তাকে কি বলা হয়? যেরকম ধরো করোনার সময় একটা মন্দা দেখা গেছিল, সেই সময় একটা সাইকেল পড়ে গেছিল, মানে হচ্ছে বেসিক্যালি ইকোনমিক্সের এমন একটা সাইকেল, ইকোনমির এমন একটা সাইকেল চলছে যখন হচ্ছে ইকোনমির কার্ভটা পড়ে গেছে সাইকেলে, আবার একটা সময় উঠবে, তখন আবার বুম হবে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে সিজনাল নয়, ফ্র্যাকশনাল নয়, ডিসগাইজ নয়। ডিসগাইজ মানে হচ্ছে একই জায়গা থেকে যখন একটা লোকের ইনকাম জেনারেট হওয়ার কথা সেখানে অনেক লোক ইনকাম জেনারেট করছে। ফ্র্যাকশনাল মানে হচ্ছে একটা লোক চাকরি ছেড়ে দিয়েছে আর একটা চাকরি খুঁজছে, তার মাঝে বেকার। সিজনাল মানে হচ্ছে কোনো একটা সিজনে কোনো একটা কাজ হচ্ছে না তার জন্য। এবং এইটা হচ্ছে সাইক্লিক্যাল, হচ্ছে বেসিক্যালি কোনো একটা সাইকেলে ইকোনমি পড়ে গেছে, সেটাকে বলা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ভারতে মুদ্রাস্ফীতি কি পদ্ধতি দ্বারা পরিমাপ করা হয়? মুদ্রাস্ফীতি কি পদ্ধতি দ্বারা পরিমাপ করা হয়? মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়, আমাদের 3টে পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি, তিনটে পপুলার পদ্ধতি। একটা হচ্ছে ডাব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স, আরেকটা হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আরেকটা হচ্ছে এমপিআই, ম্যানুফ্যাকচারিং প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। তো এই তিনটের মধ্যে ইন্ডিয়াতে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবং মনে রাখতে হবে, এখানে এটাও বলে রাখা দরকার, এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সই কিন্তু আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স যেটা সেটা নির্ধারণ করে। নেক্সট প্রশ্ন। অর্থ সরবরাহে
অত্যাধিক বৃদ্ধির সাথে কোন ঘটনা ঘটে? হাইপার ইনফ্লেশন, ডিফ্লেশন, নর্মাল ইনফ্লেশন। নর্মাল ইনফ্লেশন হলে অত্যাধিক বৃদ্ধির ব্যাপার বলতো না। রিসেশন মানে তো মন্দা, ইনফ্লেশনের সঙ্গে যুক্তই না। ডিফ্লেশন মানে ইকোনমি পড়ে যাচ্ছে, উল্টো ডিফ্লেশন মানে প্রাইস কমছে। হাইপার ইনফ্লেশন, ওয়ান কারেক্ট অ্যান্সার। গ্রামীণ এলাকায় এক ধরনের বেকারত্বের কারণে যখন বছরে কিছু মাস লোকেরা চাকরি খুঁজে পায় না, তখন তাকে কি বলা হয়? গ্রামীণ এলাকায় বেকারত্বের জন্য যখন কি বছরের কিছু মাস, একটি বছরের নির্দিষ্ট কিছু মাস তখন চাকরি খুঁজে পায় না, তখন কি বলা হয়? তখন বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট, মৌসুমী বেকারত্ব। যেমন ধরো দেখা যাচ্ছে একটা সিজনে চাষ হয় না কোনো জমিতে, সেই সিজনটায় যে চাষ হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ওই টাইমটার জন্য বেকারত্ব, এটাকে বলা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সহাবস্থানকে কি বলা হয়? যখন মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একসঙ্গে চলছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তখন তাকে কি বলা হয়? দেখো এইটার টার্ম হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশনকে আমি যদি একটু ভাঙি, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন। মানে স্ট্যাগনেশন মানে ইকোনমিতে একটা স্ট্যাগনেশন হয়ে গেছে, এবং ইনফ্লেশন হচ্ছে তার সাথে সাথে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, রিসেশন, এইসব জিনিসগুলো দেখা যায়। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, দেখো আনএমপ্লয়মেন্টও হয়, তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। মুদ্রাস্ফীতির প্রভাব রোধ করার জন্য ভারত সরকার তার কর্মচারীকে যে ভাতা দেয়, কিছুক্ষণ আগে আমি এটা আলোচনা করেছি, যে ভাতা দেয়, দেখো কি হয়, সবসময় তোমার স্যালারি ডাইরেক্টলি বাড়ানো সম্ভব হয় না। তখন সরকার কি করে? সরকার বলে যে তোমার বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে তার সঙ্গে ব্যালেন্স করার জন্য আমি এক্সট্রা একটা অ্যামাউন্ট দেবো, যেই অ্যামাউন্টটা সময় সময় বাড়তে থাকবে। স্যালারি তোমার বাড়ুক না বাড়ুক, স্যালারি তোমার কাজের পারফরমেন্সে বাড়বে, কিন্তু ডিএ যেটা বলা হয়, বলেই দিলাম চলো, ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ, যেটাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা, সেটা সময় 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 বাড়তেই থাকবে। সেটা সবার ক্ষেত্রেই একই পার্সেন্টেজে বাড়বে, কেউ ভালো পারফর্ম করলো না পারফর্ম করলো তার উপরে নয়, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিতে চায় না, কিন্তু এটা কিন্তু একটা প্রাপ্য। কারণ এইটাই আমরা ইনফ্লেশনের সঙ্গে বা বাজার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাকে যদি কাউন্টার করতে হয়, তাহলে এই জিনিসটা আমাকে কাজে দেবে। এটাকে বলা হয় ডিয়ারনেস অ্যালোয়েন্স, বা যেটাকে ইন শর্ট আমরা বলি ডিএ, যেটা নিয়ে এত সমস্যা, যেটা বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। ওকে, ক্রিপিং, ক্রিপিং, ওয়াকিং, গ্যালোপিং, হাইপার, এগুলো কি? এগুলো এক একটা ইনফ্লেশনের টাইপ, এগুলো এক এক ধরনের কি ইনফ্লেশন। ক্রিপিং যদি বলা হয় তাহলে 0 to 2% মোটামুটি ধরতে পারো, 2 বা 3%। ওয়াকিং মানে তুমি ধরতে পারো 3 to 5%-এর মধ্যে মোটামুটি, ঠিক আছে। তুমি যদি বলো গ্যালোপিং ইনফ্লেশন, গ্যালোপিং হচ্ছে 5 to মোটামুটি 50%। বা আমি যদি এটাকে আরেকটু করি, আমি এটাকে বলবো 3 to 10%-এর মধ্যে ওয়াকিং। ওয়াকিং 3 to 5% কি আছে, এটা 5 to 50% মোটামুটি, আর এটা 50% প্লাস হলে মোটামুটি। এবার এটা কোনো এক্সাক্ট ভ্যালু নেই, বাট ওই আর কি মোটামুটি একটা ধরে রাখো। এগুলো ইনফ্লেশনের একটা টাইপ। এবং যদি হাইপার ইনফ্লেশনের একটা এক্সাম্পল বলি, জিম্বাবুয়ে একটা প্রাইম এক্সাম্পল, যেখানে এই হাইপার ইনফ্লেশন দেখা গেছিল। ড্যাশ হলো সেই হার যা ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়, যেই হারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, অর্থ ঋণ দেয়। দেখো রিজার্ভ ব্যাংক যখন ব্যাংকগুলোকে দিচ্ছে তখন দুটো হারে দেয় বেসিক্যালি, হ্যাঁ, একটা আমি বলে দিই দুটোই আর কি। একটা হচ্ছে ব্যাংক রেট, আর একটা বলা হয় রেপো রেট। এখানে কোনটা আছে? এখানে রেপো রেট আছে, এটা হবে। রেপো রেট আর ব্যাংক রেটের মধ্যে পার্থক্য, রেপো রেট হচ্ছে শর্ট টার্ম, কম্পারেটিভলি লং টার্ম।
এখানে শর্ট টার্ম লং টার্ম বলেনি, দুটোই অ্যান্সার হতে পারতো, কিন্তু যেহেতু ব্যাংক রেট নেই তাই আমি এখানে রেপো রেটটাকে মার্ক করলাম। নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপেন মার্কেট অপারেশনগুলোর মধ্যে একটি? ওপেন মার্কেট অপারেশনগুলোর মধ্যে একটা, ভালো করে বুঝুন ওপেন মার্কেট অপারেশন মানে কি। দেখো, ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে যখন ব্যাংক, যখন সরকারের টাকা দরকার, সরকার আরবিআইয়ের কাছে গিয়ে বললো আমার টাকা দরকার, আমাকে টাকা প্রিন্ট করে দিয়ে দিন, সেটা হয় না। সরকারকে কি করতে হবে, কতগুলো বন্ড বা সিকিউরিটি বা কোনো রকম কিছু অন্যরকম গভর্নমেন্ট সিকিউরিটি বা কিছু একটা ওকে রিলিজ করতে হবে, প্রিন্ট করতে হবে, যত টাকার দরকার তত টাকার অতগুলো প্রিন্ট করতে হবে। অনেকগুলো প্রিন্ট করলো যাতে ছোটো ছোটো পার্টে, ধরো আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, ধরো 1 লাখ টাকা দরকার, আমি কথার কথা বলছি, 1 লাখ টাকা দরকার সরকারে, তাহলে সরকার কি বললো, আচ্ছা আমি 1,000 টাকার ₹1000 আমি 100টা রিলিজ করলাম, তাহলে 1 লাখ টাকা হয়ে গেল। তাহলে এই যে 1,000 টাকার বন্ডগুলো, এগুলো প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআইকে দিল, আরবিআই সেটা আবার পাবলিক ব্যাংকে দিল, ব্যাংক আবার সেটাকে পাবলিককে দিল। এবার পাবলিক যখন এই টাকাটাই, পাবলিক যখন টাকাটা ব্যাংকে দিচ্ছে, ব্যাংক আরবিআইকে দিচ্ছে এবং আরবিআই ফার্দার সেটা গভর্নমেন্টকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে টাকাটা কি হচ্ছে, টাকাটা এইভাবে সিকিউরিটিসগুলো আরবিআইয়ের মাধ্যমে ব্যাংক, ব্যাংকের মাধ্যমে আরবিআইয়ের মাধ্যমে ব্যাংক, ব্যাংকের মাধ্যমে পাবলিকের কাছে আসছে, পাবলিকের থেকে টাকাটা ব্যাংক, ব্যাংকের থেকে আরবিআই, আরবিআই থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ঘরে চলে গেল। এই পদ্ধতিটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন এটাকে বলা হয়। বাইং অ্যান্ড সেলিং বন্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ইন ওপেন মার্কেট, এটাই হবে অ্যান্সার। বাইং অ্যান্ড সেলিং অফ বন্ড ইস্যুড বাই দ্য কমার্শিয়াল ব্যাংক, না কমার্শিয়াল ব্যাংক করে না। অনলি বাইং বন্ড ইস্যুড বাই, না বাই করে না। অনলি সেলিং বন্ড, না বাইং এবং সেলিং, বাই করে এবং সেল করে। দেখো প্রথমে তো হচ্ছে এই যে গভর্নমেন্ট বন্ডগুলো যে আগে সেল করছে, তারপরে পরে যখন আবার এই টাকাটা 2 বছরের জন্য যদি এটা হয়, তাহলে পাবলিক 2 বছর পরে সেইটা আবার গভর্নমেন্টকে ফেরত দেবে, গভর্নমেন্ট ইন্টারেস্ট সহ আবার ফেরত দেবে। তার মানে গভর্নমেন্ট আবার কিন্তু বাই করে নেবে, বাই ব্যাক করবে ওই বন্ডগুলোকে, শুধু সেল করছে না, বাইও করবে। কোনো আর্থিক বছরে ভারত সরকার রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেটে একীভূত করা হয় কোন বছর? দুটোকে এখন দুটো একসঙ্গেই হয়, আগে আলাদা করে হতো, ঠিক আছে। তো এইটা এক করা হয় 2017 সালে, 2017 সালে দুটোকে এক করে দেওয়া হয়। ব্যাংক রেট কিসের হার? আমি কিছুক্ষণ আগে বলছিলাম ব্যাংক রেট মানে ব্যাংক আরবিআই থেকে যে হারে লোন নেয়, যেই রেটে লোন নেয় সেটাকে বলে ব্যাংক রেট। দেখি কোনটায় বলেছে, সেন্ট্রাল ব্যাংক বরোজ লোন ফ্রম গভর্নমেন্ট, না। কমার্শিয়াল ব্যাংক লেন্ড লোন টু সেন্ট্রাল ব্যাংক, না, সেটাকে বলা হয়েছে, এটাকে বলা হয় রিভার্স রেপো রেট, এটা যদি বলা হয়। আর সেন্ট্রাল ব্যাংক বরোজ লোন ফ্রম গভর্নমেন্ট এরকম কিছু নেই। কমার্শিয়াল ব্যাংক লেন্ড লোন টু গভর্নমেন্ট, না এটাও নয়। সেন্ট্রাল ব্যাংক লেন্ডস লোন টু কমার্শিয়াল ব্যাংক, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ওকে, নিচের কোনটি মুদ্রানীতির একটি প্রত্যক্ষ উপকরণ? ঠিক আছে, এলএএফ কি? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, ওএমও মানে কি? ওপেন মার্কেট অপারেশনস। সিআরআর মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও। এসডিআরটা হচ্ছে বেসিক্যালি, এসডিআর কাকে বলে আমি বলেছি, এসডিআর মানে হচ্ছে যেই 6টা গভর্নমেন্ট 6টা ফরেন কারেন্সি আছে বা যেই কারেন্সিগুলোর মাধ্যমে সব রকম লেনদেন হয় সেটাকে বলা হয় এসডিআর। এসডিআর এর ফুল ফর্মটা হচ্ছে, হ্যাঁ, স্পেশাল ড্রয়িং রাইট।
এর মধ্যে 5টা কারেন্সি আছে, আমি সেটাও বলে দিই। এসটিআর এর মধ্যে ইউএস ডলার, পাউন্ড স্ট্রিলিং যেটা হচ্ছে ইউকের, এটা তো ইউএস এর বুঝতে পারছো, এটা ইউকের, ইউয়ান এটা হচ্ছে চায়না, ইয়েন এটা হচ্ছে জাপানের, ইউরো। রাশিয়ারটাও ছিল, বর্তমানে রাশিয়ারটা নেই, যে কোনো কারণেই হোক না কেন। যাই হোক, নিচের কোনটা মুদ্রানীতির একটি প্রত্যক্ষ উপকরণ, সেটা হচ্ছে ওএমও, ওপেন মার্কেট, সরি প্রত্যক্ষ উপকরণ, সিআরআর হবে। দেখো, ওপেন মার্কেট অপারেশন এবং এলএএফও এর সঙ্গে যুক্ত, কিন্তু যদি প্রত্যক্ষ বলা হয় সিআরআর থাকলে সেটা সবার আগে আসবে, ক্যাশ রিজার্ভ রেশিও, ডাইরেক্ট একদম। ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে কোন ধরনের কর বৃদ্ধি পায়? তোমার যা ইনকাম বাড়ছে তার সঙ্গে তোমার কর বাড়ছে, যেমন ইনকাম ট্যাক্সের সঙ্গে যে কর বাড়ে, এটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স, এটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। ঠিক আছে, সরি, প্রোগ্রেসিভ ট্যাক্স, মাই ব্যাড, প্রপোর্শনাল না প্রোগ্রেসিভ ট্যাক্স। আচ্ছা, প্রপোর্শনাল ট্যাক্স মানে কি? তোমার ধরো ইনডাইরেক্ট ট্যাক্সগুলো, তোমার যাই ইনকাম হোক না কেন তোমাকে ওই ট্যাক্স একই দিতে হবে। ঠিক আছে, এক বস্তা চালের ক্ষেত্রে, মিনিকেট চালে তুমি যদি প্যাকেজিং গুডস কেনো তাতে একটা ট্যাক্স থাকবে, সেই ট্যাক্সে তোমার যাই জিএসটি হোক না কেন সেই জিএসটি তোমাকে দিতে হবে, তোমার ইনকাম যাই হোক না। তুমি একটা হোটেলে গেছো, তাতে জিএসটি সবার ক্ষেত্রে সেম, যতই বড় লোক হোক আর যতই বড়। প্রোগ্রেসিভ ট্যাক্স মানে তোমার যত ইনকাম বাড়বে তত তোমার ট্যাক্স বাড়বে। প্রগতিশীল কর মানে তোমার ইনকামের স্ল্যাব যদি 15 লাখ থাকে বার্ষিক, তাহলে একরকম স্ল্যাব হবে, 30 লাখ হলে অন্য স্ল্যাবে পড়বে। ঠিক আছে, এটাকে বলা প্রোগ্রেসিভ ট্যাক্স। একটি সরকারি বাজেট কি? গভর্নমেন্ট বাজেট কি? বাজেট হচ্ছে যে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রতিবেদন, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার একটা পরিকল্পনা, না পার্সোনাল নয়, একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের প্রত্যাশিত রাজস্ব ব্যয়ের একটি আর্থিক বিবৃতি, একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা, যেখানে কত রাজস্ব আয় হবে, কত ব্যয় হতে পারে, কোন কোন খাতে খরচ হবে, সেই পুরো হিসাবটা একটা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের একটা বাজেট। এটা বুঝতেই পারছো। আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, কি বলা হচ্ছে? কর্পোরেশন ট্যাক্স ইজ এ ট্যাক্স অফ, এটা হোমওয়ার্ক থাক 50 নম্বরটা, এটা আমি বলবো না, এটা তোমরা বলবে, এটা তোমরা বলবে যে এটার অ্যান্সার কি হবে। একটা প্রশ্ন আমার তরফ থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, দেখি এটা বলো অ্যান্সার কি হবে। আর দেখো, আমাদের পরীক্ষা তো এসেই গেল, এটা বুঝতেই পারছো, পরীক্ষা প্রায় হচ্ছে, জিডির পরীক্ষা এসে গেল, ডেট দিয়ে দিয়েছে, তারপরে ধরো আরআরবি গ্রুপ ডি দিয়ে দিয়েছে, এসএসসিজিএল চলছে, এইদিকে গ্রুপ সিডির নোটিফিকেশন এসে গেছে, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের, আপার প্রাইমারির একটা নোটিফিকেশন এসছে, ফর্ম ফিল আপের ডেট চলছে, স্পেশাল এডুকেটরের এসএলএসটি হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা পরীক্ষা এখন তোমাদের মাথায় ঝুলছে। এবং মাথায় রাখো যে এর মধ্যে কিন্তু তোমাদের ক্লার্কশিপ, মিসলিনিয়াসে মেইনসও হবে, তো আরো বেশ কিছু পরীক্ষা হবে, পঞ্চায়েত হবে আশা করা যাচ্ছে। কারণ দেখো, একটা জিনিস বুঝতে হবে যে সামনে ভোট, সরকারকে পরীক্ষা নিতেই হবে নিজের তাগিদে, আমাদের কথা ভাবে না, আমাদের কথা কেউ ভাবে না, আমাদের কথা সত্যি কেউ ভাবে না, কিন্তু সরকারের নিজের তাগিদ আছে, সেটা বুঝতে হবে। তাই পরীক্ষা যখন সবকটা হবে, তুমি একটা পরীক্ষায় তুমি মনোসংযোগ করলে হবে না, তোমাকে প্যারালালি প্রত্যেকটা সুযোগ যখন এসছে দিতেই হবে, যতগুলো সম্ভব ততগুলোতে। তাই তোমাদের জন্য এসে গেছে টেক্সটবুক সুপার পাস, যেখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পরীক্ষা দিতে চাইছো, সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পরীক্ষা দিতে চাইছো, প্রত্যেকটা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা এখানে পেয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সবকটা পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের সবকটা পরীক্ষা, সেটা পুলিশেরও হতে পারে। আচ্ছা, পুলিশ, এই তো পুলিশে চলে এলো, পুলিশের ব্যাচও এর মধ্যে পেয়ে যাবে, এর মধ্যে পুলিশের ব্যাচও পেয়ে যাবে, ডাব্লিউবিএসএসসির সিডি পেয়ে যাবে, যা যা আছে সবকটা ব্যাচ এর মধ্যে থাকবে। স্টেট গভর্নমেন্টের সবকটা ব্যাচ পাবে, সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পরীক্ষা হচ্ছে তার সবকটার ব্যাচের মধ্যে পেয়ে যাবে। তাহলে তোমার আর কি লাগবে? হয়েই তো গেল সব। কিন্তু আমরা এখানেই শেষ করছি না, আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা যদি হিন্দি ব্যাচ দেখতে চাও এসএসসির দেখতে পারো, তুমি যদি রেলের ব্যাচ দেখতে চাও হিন্দিতে, হিন্দিতে আমাদের যে ক্লাস হয় দেখতে পারো, ব্যাংকের এক্সামের প্রিপারেশন নিতে চাইলে
ফুল IBPS SBI সব কিছুর ব্যাচ এখানে পেয়ে যাবে, টিচিং এর সব পেয়ে যাবে। তুমি যেই পরীক্ষা দাও সেই পরীক্ষার ব্যাচ আমরা তোমাদের সব দিয়ে দেবো। প্রায় 350 পরীক্ষার উপরে পরীক্ষার প্রিপারেশন, যাতে প্রায় 900-র উপরে কোর্স, 900-র উপরে ব্যাচ, 900টার উপরে ব্যাচ তুমি এর মধ্যে পাবে। তোমার চয়েস তুমি কোনটা। আমরা তোমাদেরকে রেস্ট্রিক্ট করছি না, আমরা ডিসাইড করে দেবো না তুমি কোন পরীক্ষা দেবে, তুমি কোনটার জন্য কমফোর্টেবল তোমরা ডিসাইড করবে, তোমরা সেইভাবে ব্যাচ চুজ করে ব্যাচ দেখতে পারবে। এর মধ্যে আরও কি পাবে, প্রায় 1.5 লাখ মক টেস্ট পাবে সব পরীক্ষা মিলিয়ে, 30,000 প্রিভিয়াস ইয়ার, 10,000 নোটস পেয়ে যাবে বাংলা, ইংলিশ, হিন্দিতে, AI ডাউট সলভার পেয়ে যাবে। এবং এই পুরোটা তুমি যতবার খুশি মক টেস্ট তুমি দিতেই পারবে, যতবার খুশি রিঅ্যাটেম্পটও করতে পারবে, অল ইন্ডিয়ার র্যাঙ্ক দেখতে পাবে। টেক্সট বুকে তো তুমি জানো যে তোমরা সবচেয়ে বেশি লোক পরীক্ষা দেয়, তাহলে এই যে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স যেটা তোমরা কিনতে, সেটা আর কিনতে হবে না, যেটা 1 মাসে 749 টাকা দাম, সেটা কিনতে হবে না। তা কি করতে হবে, তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা 3 মাসের জন্য যদি নিতে চাও তাহলে 329 টাকা পড়বে 3 মাসের জন্য। যদি তোমরা 1 বছরের জন্য নিতে চাও তাহলে 1099 টাকা পড়বে 1 বছরের জন্য। 1.5 বছরের জন্য নিতে চাইলে 1399 টাকা পড়বে 1.5 বছরের জন্য। ওকে, এবং এই প্রত্যেকটার সঙ্গে কিন্তু তুমি টেক্সট বুক পাস প্রো ম্যাক্সটাকে ফ্রিতে পেয়ে যাচ্ছ অ্যাক্সেস করার জন্য। টেক্সট বুক পাস প্রো ম্যাক্সটা ফ্রিতে পেয়ে যাচ্ছ এর মধ্যে প্রত্যেকটার সাথেই। টেক্সট বুক পাস প্রো ম্যাক্স তোমাদের ফ্রিতে থাকবে। ওকে, এবার এইটা কিনতে পারবে কি করে, দেখো তুমি যখন প্রথমে ওপেন করবে দেখবে এইরকম একটা অ্যাড দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করলেই তুমি ঢুকে যেতে পারবে। যদি এটা না দেখতে পাও, নিচে দেখবে সুপার পাস বলে এখানে লেখা আছে, সুপার পাস বলে, ওইটা এই যে সুপার পাস, এটাই ক্লিক করলে তুমি এই জায়গায় চলে আসবে, যেখানে জয়েন নাও এ ডাইরেক্ট ক্লিক করবে। করার পরে তোমাকে এখানে প্রাইসিং দেখাবে, দেখবে যে প্রাইসিংটা হয়তো এখানে যা দেখাচ্ছে তোমাদের তা দেখাবে না, বেশি দেখাচ্ছে। তুমি কি করবে, অ্যাপ্লাই কুপনের অপশনটায় ক্লিক করবে, এখানে অ্যাপ্লাই কুপন পাবে। অ্যাপ্লাই কুপনের অপশনটায় ক্লিক করলে তুমি এখানে PD স্যার এইটাই বক্সে লিখবে এবং অ্যাপ্লাই ক্লিক করে দেবে। করলে এবার দেখবে আমি যে দামগুলো বলেছি সেই দামগুলো দেখাচ্ছে। 1 বছরের জন্য 1099, 1.5 বছরে 1399, 3 মাসে 329। ধরো তুমি 1 বছরের জন্য নিতে চাও, তাহলে 12 মাসেরটা চুজ করলে, করে প্রসিড টু পেমেন্ট করে দিলে, ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকের মাধ্যমে হোক, UPI এ, গুগল পে বা ফোনপে এর মাধ্যমে হোক, তুমি পেমেন্টের অপশন পাবে। আর যদি তুমি এমন চাও যে অন্য কাউট সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্ট করবে, তাহলে অ্যাড UPI ID করে যে সাইবার ক্যাফে বা যে বন্ধুর পেমেন্ট করবে তার UPI ID ওখানে জিজ্ঞেস করবে, সেটা লিখবে, অ্যাপ্লাই করলে তার মোবাইলে মেসেজ যাবে, যখনই অ্যাপ্লাই করার পরে তুমি পেমেন্ট করবে সঙ্গে সঙ্গে তার মোবাইলে মেসেজ যাবে এবং সে পেমেন্ট করে দিলে তারপরে তাকে তুমি ক্যাশে পেমেন্ট করে দিলে। কোনো প্রশ্ন থাকলে বা ডাইরেক্ট যদি এই ব্যাচের লিঙ্কটা পেতে চাও, এই পুরো কোর্সটার লিঙ্কটা পেতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সঙ্গে সঙ্গে ওইটার লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে, কারণ সামনে পরীক্ষার জন্য এই রকম ক্লাস তোমাদের দরকার ছিল ইকোনমিক্সের, অনেকেরই বলেছিলে, সেটাই করিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলে নতুন হও, আর অবশ্যই শেয়ার করে দাও সেই সব বন্ধুবান্ধবদের জন্য যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। কমেন্ট করে জানাও যে প্রশ্নগুলো করলাম সেগুলোর উত্তর, আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থেকো, ধন্যবাদ।